বাংলা একাডেমি ভাষা আন্দোলন এবং বাঙালি জাতিসত্তার উন্মেষে এক চিরন্তন অবিনাশী প্রতীক। ভারত বিভাগের পর পূর্ব ও পশ্চিম অংশের দুটি আলাদা ভূখণ্ডে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার শুরুতেই 1948-এ বহু ভাষাবিদ পণ্ডিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ দেশের পূর্বাঞ্চলে একটি বাংলা একাডেমি গড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চালুর ষড়যন্ত্র নাকচ করে দিয়ে মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, বাংলাদেশের কোর্ট ও বিশ্ববিদ্যালয়ে বাংলার পরিবর্তে উর্দু বা অন্য ভাষা চাপিয়ে দেয়া রাজনৈতিক পরাধীনতারই নামান্তর হবে। রাজনীতিক ধীরেন্দ্রনাথ দত্ত প্রস্তাব করেছিলেন বাংলাকে পাকিস্তান গণপরিষদের ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। এরই ধারাবাহিকতায় 48-এর 11 মার্চ পালিত হল প্রথম রাষ্ট্রভাষা দিবস। একাডেমির এই বর্ধমান হাউস ছিল তখন প্রাদেশিক মুখ্যমন্ত্রীর বাসভবন। এই ভবনে বসেই পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রস্তাবনার অঙ্গীকার করে ছাত্র নেতাদের সাথে চুক্তি করেছিলেন, কিন্তু তিনি চুক্তি ভঙ্গ করলেন। 48-এর 21 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকার রেসকোর্স ময়দানে এবং বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঘোষণা দিলেন, উর্দু অ্যান্ড উর্দু শাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান। এই ঘোষণার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র সমাজ সেদিন নৌ নৌ বলে তীব্র কণ্ঠে সোচ্চার আওয়াজ তুলেছিল। এভাবেই ঘটনা গুরুতর হয়ে ওঠে। 1952-র 26শে জানুয়ারি প্রধানমন্ত্রী হয়ে নাজিমুদ্দিন ঢাকায় এসে যখন দম্ভের সাথে ঘোষণা দিলেন একমাত্র উর্দুই হবে দেশের রাষ্ট্রভাষা, প্রতিবাদী ছাত্ররা সেদিন বিক্ষোভে ফেটে পড়ে। ছাত্রনেতারা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে ঘোষণা করেছিল দীর্ঘ কর্মসূচি। 20শে ফেব্রুয়ারি জারি হল 144 ধারা। 52-র 21শে ফেব্রুয়ারি 144 ধারা উপেক্ষা করে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের আমতলায় জড়ো হয়েছিল। তারা মিছিল করে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে পথেও নেমেছিল, কিন্তু সেই মিছিলে গুলি চালানো হলে রফিক উদ্দিন, আব্দুস সালাম, শফিউর রহমান, আব্দুল জব্বার আর আবুল বরকতের রক্তে রঞ্জিত হয় রাজপথ। ভাষা আন্দোলনের পর 52-র 27শে এপ্রিল সর্বদলীয় জাতীয় ভাষা কমিটি বাংলা ভাষা বিকাশের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি নিয়ে তাদের কার্যক্রম শুরু হয়। 54-তে যুক্তফ্রন্ট তাদের 21 দফার 16 নম্বর দফায় অঙ্গীকার করেছিল, যুক্তফ্রন্ট জয়ী হলে ঢাকার বর্ধমান হাউসটিকে বাংলা ভাষার গবেষণাগারে পরিণত করা হবে। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর এই অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের জন্য 1955 সালে একটি কমিটি গঠন করা হয়। ড. মোহাম্মদ শহীদুল্লাহ, ড. কাজী মোতাহার হোসেন, ড. এস.এম. ভট্টাচার্য এবং মোহাম্মদ বরকতুল্লাহ ছিলেন কমিটির অন্যতম সদস্য। তাঁদের দিক নির্দেশনামূলক সিদ্ধান্তে পরবর্তীকালে গড়ে ওঠে বাংলা একাডেমির অবকাঠামো। 1955 সালের 3রা ডিসেম্বর তৎকালীন প্রাদেশিক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে বাংলা একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলা একাডেমির বিশেষ কর্মকর্তা হিসেবে প্রথম দায়িত্বপ্রাপ্ত হন মোহাম্মদ বরকতুল্লাহ। 1956 সালে ড. এনামুল হক একাডেমির পরিচালকের দায়িত্ব পান। এরপর বাংলা ভাষা ও সাহিত্যের অনেক বরেণ্য মনীষীর স্পর্শে ধন্য হয়েছে বাংলা একাডেমি। একাডেমিকে দেওয়া হয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা। গবেষণা, সংকলন, অনুবাদ, সংস্কৃতি, গ্রন্থাগার ও প্রকাশনা এই 6টি বিভাগে সুবিন্যস্ত করা হয় একাডেমির কর্মকাণ্ড। প্রণীত বিধি অনুযায়ী 1960-61 অর্থ বছরে একাডেমির জন্য বার্ষিক মঞ্জুরির পরিমাণ ছিল প্রাদেশিক সরকারের কাছ থেকে 2 লাখ এবং
কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1 লাখ টাকা। 1969-70 এই পরিমাণ অবশ্য বৃদ্ধি পায়, কিন্তু চাহিদার তুলনায় এই পরিমাণও ছিল অপ্রতুল। অধ্যাপক আহমদ শরীফের সম্পাদনায় একাডেমি থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ মধ্যযুগের কবি দৌলত উজির বাহারাম খানের অমর কাব্য লায়লি মজনু। তবে প্রথম পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে সংকলিত বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। মুক্তিযুদ্ধের শুরুর সময় আমি বাংলা একাডেমির পরিচালক ছিলাম। তখন মহাপরিচালক পদটি ছিল না, একাডেমির প্রধানকেই পরিচালক বলা হতো। সংস্কৃতির মূল উৎস হচ্ছে লোক সংস্কৃতি, জনসংস্কৃতি, সাধারণ মানুষের সংস্কৃতি। আমাদের বাউল গান এবং আমাদের লোকনৃত্য, এই সব কিছু মিলে বাঙালি সংস্কৃতি গড়ে ওঠে এবং শক্তিশালী হয়। বাংলা একাডেমির সেই প্রয়াস সেই প্রথম দিনে আমি যখন পরিচালক ছিলাম তখন ছিল, এবং তারপরেও সেটা অক্ষুণ্ণ রয়েছে। এখন আমরা দিন রাত কাজ করে চলেছি যেন বাঙালির মুক্তিযুদ্ধের যে মূল্যবোধগুলি ছিল, যা বঙ্গবন্ধু তার 4 রাষ্ট্রীয় মৌলিক স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছিলেন, সেই পথ ধরে যেন বাংলা একাডেমি সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং দেশের শিল্প সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনের মান উন্নয়নে যেন কিছু ভূমিকা রাখতে পারে। 1971-এ মহান স্বাধীনতার পর বদলে যায় বাংলা একাডেমির প্রাতিষ্ঠানিক কাঠামো। বাংলা উন্নয়ন বোর্ডকে যুক্ত করা হয় বাংলা একাডেমির সঙ্গে। একাডেমির পরিচালকের পদটি মহাপরিচালকের পদে উন্নীত করা হয়। বাংলা একাডেমিতে চালু করা হয় 2টি নতুন বিভাগ, পাঠ্যপুস্তক এবং ফোকলোর। উল্লেখযোগ্য কাজও হয় এই 2টি নতুন বিভাগে। বিশেষ করে শিক্ষার্থীরা সুলভে হাতের কাছে পেয়ে যায় অনেক দুর্লভ পাঠ্যপুস্তক। আমরা যারা 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনের সামান্য কর্মী ছিলাম, বাংলা একাডেমির প্রতিষ্ঠা তাদের কাছে একটা বড় অর্জনের মতো মনে হয়েছিল। আমার বিশেষ করে ভালো লাগছে যে বাংলা একাডেমি বাংলা সাহিত্যের যে নতুন ইতিহাস লেখার পরিকল্পনা গ্রহণ করেছে, 5 খণ্ডে এটি প্রণীত হবে। তার প্রধান সম্পাদকের দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়। বাংলা একাডেমি আমাদের একটা বড় আশ্রয়স্থল। আমরা এখানে মিলিত হই, ভাষার কথা মনে করে পরস্পরের হাতে হাত রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। ফোকলোরের মূল্যবান অনেক পুঁথি পাণ্ডুলিপির সংগ্রহ রয়েছে বাংলা একাডেমির। এই সংগ্রহ যেন দেশি বিদেশি গবেষকদের কাছে এক অপার সম্ভাবনার জানালা খুলে দিয়েছে। আমার নাম থিবো দুবের। আমি ফরাসি এবং আপাতত শিকাগো বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়াই। আমি 6 বছর থেকে এখানে বাংলা একাডেমির পুঁথির সংগ্রহশালায় কাজ করতে আসি। আমার পিএইচডি গবেষণার উপলক্ষে আমি বিশেষত এখানকার আলাওল কাব্যের পাণ্ডুলিপির উপরে কাজ করেছি। এখানকার পুঁথিগুলোর মধ্যে অনেক মুসলিম বাংলা সাহিত্য পাওয়া যায়, আর এই পুঁথিগুলোর ভিত্তিতে অনেক মূল্যবান গবেষণা এবং মধ্যযুগের কাব্যের সম্পাদনা তৈরি করা হলো। বিভিন্ন ভাষার অভিধান এবং জ্ঞানকোষ বা এনসাইক্লোপিডিয়া প্রকাশনাও একাডেমির উল্লেখযোগ্য কার্যক্রম। সম্প্রতি অনলাইন তথ্য প্রযুক্তিগত সহায়তা নিয়ে একাডেমি বাংলা শব্দকোষ রচনার এক যুগান্তকারী প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। ঢাকার বাংলা একাডেমি 2010 সালের জুলাই মাসে একটি প্রকল্প গ্রহণ করে যে খাঁটি বাংলা ভাষার একটি ব্যাকরণ রচনা করতে হবে। এই প্রমিত বাংলা ব্যাকরণ, যেটি বাংলা ভাষার যে সংগঠন, সেটিকে তুলে ধরার প্রয়াস, এবং এই ব্যাকরণের যে
পদ্ধতি সেটা আধুনিক ভাষাতাত্ত্বিক পদ্ধতি। এই প্রথম বাংলা ভাষার একটি বিশাল ভাষাতাত্ত্বিক ব্যাকরণ প্রকাশিত হতে চলেছে, যেখানে বাংলা ভাষাবিদ যারা রয়েছেন তাদের প্রায় সকলেই সহযোগিতা করেছেন। বাংলাদেশ থেকে এর সম্পাদনার দায়িত্বে রয়েছে আমি, আর পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ প্রফেসর পবিত্র সরকার। স্বাধীনতার পর থেকে বাংলা একাডেমির গুরুত্ব যেমন বেড়েছে, তেমনি বিস্তৃত হয়েছে কাজের পরিধি। গ্রন্থ প্রকাশের পাশাপাশি একাডেমি এখন বছরব্যাপী বিভিন্ন সাময়িকীও প্রকাশ করে থাকে। বিষয় বৈচিত্র্যে অসাধারণ এসব সাময়িকী বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ভুবনে অনন্য সম্পদ। গবেষণা পরিচালনা এবং প্রকাশনার কার্যক্রম ছাড়াও একাডেমি সারা বছর বাংলা শিল্প সংস্কৃতির বিভিন্ন বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে। নিরবচ্ছিন্ন অনুশীলন আর গবেষণা বাংলা ভাষা এবং সংস্কৃতির পরিধিকে আজ দেশের গণ্ডি ছাড়িয়েও অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছে। তাই বিদেশিদের কণ্ঠে বাংলা ভাষার উচ্চারণ কিংবা বাংলা গানের সুর বাঙালিকে আজ অবাক করে না, মুগ্ধ করে। যখন পূর্বে নমর পায়ের চিহ্ন আমি পাইব না, আমি পাইব না মোর কেয়া করি কাজে একাডেমির অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে তরুণ লেখকদের জন্য বিশেষ প্রকল্প, গবেষণা বৃত্তি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য কম্পিউটার ট্রেনিং ও বাংলা ওয়ার্ড প্রসেসিং কোর্স। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল একটি বিশেষ অর্ডিন্যান্সের মাধ্যমে। ডক্টর এনামুল হক দায়িত্ব নিয়েছিলেন বাংলা একাডেমির পরিচালকের, এবং তিনি এসে প্রথম যে কাজটি, মানে উল্লেখযোগ্য যে কাজটি তিনি করেছিলেন, তা হলো এই বাংলার একাডেমির সেই অভিধান, যে অভিধানের নাম আঞ্চলিক ভাষার অভিধান ছিল না, ছিল ব্যবহারিক বাংলা অভিধান। তার প্রথম খণ্ড ছিল আঞ্চলিক, দ্বিতীয় খণ্ড হবে ব্যবহারিক, তৃতীয় খণ্ড হবে সাহিত্যকোষ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও বিশেষ মর্যাদার দাবিদার। বাংলা একাডেমি বেশ কটি পুরস্কারও পরিচালনা করছে। এর মধ্যে আছে সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার, কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার, মেহের কবির বিজ্ঞান সাহিত্য পুরস্কার, মজহারুল ইসলাম কবিতা পুরস্কার, হালিমা শরফুদ্দিন বিজ্ঞান লেখক পুরস্কার। এসব পুরস্কার বাংলা ভাষা ও সাহিত্যের প্রণোদনা সৃজনে পালন করে চলেছে এক গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি বাংলা একাডেমিতে দীর্ঘ 34 বছর চাকরি করেছি। 1970 সালের 2রা জুলাই গবেষণা সহকারী হিসাবে বাংলা একাডেমিতে যোগদান করি। 2004 সালে
আমি অবসর গ্রহণ করি। বাংলা একাডেমির এই দীর্ঘ চাকরি জীবনের পুরোটা সময় আমার জীবনে একটি অভিজ্ঞতার সঞ্চয়, শেখার সঞ্চয়, জানার সঞ্চয়, এবং আমি মনে করি বাংলা একাডেমি আমার জন্য ছিল একটি বিশাল পাঠশালা। একাডেমির বর্ধমান হাউসে ঐতিহাসিক ভাষা আন্দোলন এবং লেখকদের জন্য দুটি পৃথক জাদুঘর গড়ে তোলা হয়েছে। ভাষা জাদুঘরে 52 অমর একুশকে ঘিরে যেসব স্মারক এখানে সংগৃহীত রয়েছে তা আমাদের ইতিহাসের এক অনন্য সম্পদ। লেখক জাদুঘরে রয়েছে বরেণ্য বাঙালি মনীষীদের অসংখ্য প্রতিকৃতি। ডাল তমর ঘর নাহি পড় বেশি, হাড়িত ভাত নাহি নীতিয়া বেশি। সেই সুদূর চর্যাগীতি থেকে আধুনিক বাংলা সাহিত্য, কত যে বিবর্তনের মধ্য দিয়ে বাংলা বর্ণমালাকে কালের যাত্রাপথ অতিক্রম করতে হয়েছে, এই জাদুঘরে এলে তা চোখে পড়ে। 1974 সালে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনের মূল্যবান কিছু নিদর্শনও রয়েছে এখানে। এই সম্মেলন উদ্বোধন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে বাংলা একাডেমি প্রাঙ্গণে আপনারা সাহিত্য সম্মেলনের আয়োজন করেছেন, সেই বাংলা একাডেমি এদেশের দুর্জয় জনতার মাতৃভাষার সংগ্রামে নানা ঘাত প্রতিঘাতের জ্বলন্ত সাক্ষ্য বহন করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও একই দিন উপস্থিত ছিলেন সম্মেলনে। ইতিহাসের এসব অবিনাশী স্মারক সামনে রেখেই জাতি এগিয়ে যাবে আগামীর পথে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু উচ্চশিক্ষা লাভের জন্যে ফরাসি দেশে গিয়েছিলেন এবং সেই সুবাদেই তিনি ফরাসি একাডেমির কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছিলেন। বাংলাদেশের যে 64টি জেলা, সেই 64টি জেলার লোকজ সংস্কৃতি ইতিহাস রচনার লক্ষ্যে সম্প্রতি 2 দফায় বিভিন্ন অঞ্চলের লোকসংস্কৃতি বিশেষজ্ঞদের এনে তাদের প্রশিক্ষণ দিয়ে এই কাজের দায়িত্ব তাদের উপর অর্পণ করেছি। নতুন যুগের চাহিদার কথা মনে রেখে এবং বর্তমান প্রযুক্তি বিপ্লবের সময়ে বাংলা একাডেমিকে যুগোপযোগী করার লক্ষ্যে আমরা নানা রকম কর্মসূচি গ্রহণ করছি এবং আশা করছি যে প্রত্যাশা নিয়ে এই একাডেমিকে ফরাসি একাডেমির মতো উন্নত গবেষণার একটি একাডেমি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, আমাদের এই সাম্প্রতিক